মুশফিকা। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আছি। শেখ সাদিয়া সুলতানা, কেমন মিস, আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ইয়েস মিস। আমরা একটু ওয়েট করি, আর কেউ জয়েন করে কিনা দেখি। 1 মিনিট ওয়েট করি। তো গত ক্লাসে আমি ত্রয়োদশ অধ্যায়টা পড়াইছি, অধ্যায় 13, আর আজকে পড়াবো পঞ্চদশ অধ্যায়। ঠিক আছে, পোশাকের শিল্প উপাদান ও শিল্পরীতি। এটা হচ্ছে তোমাদের বইয়ে 150 পৃষ্ঠা। 150 পৃষ্ঠা। বই আছে, থাকলে খুলতে পারো। 150 পৃষ্ঠা, পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি। বুঝছো? ঠিক আছে, আমরা শুরু করে দিই। সবাইকে আছে ক্লাসে স্বাগতম। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ? ইয়েস মিস। ভেরি গুড। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, রঙের ছবি দেখতেছ, ঠিক না? আমরা দেখলাম রং, রেখা, নকশার ছবি, যেগুলো কিনা শিল্প উপাদান হিসাবে ব্যবহৃত হয়। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি। এই অধ্যায়টা পড়ে তোমরা কি কি বলতে পারবে? পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতিগুলোর নাম বলতে পারবে, শিল্প উপাদানগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, পোশাকের ডিজাইনে শিল্পনীতির প্রয়োগ সম্পর্কে বলতে পারবে। ঠিক আছে, শিল্প উপাদানগুলো সম্পর্কে জানবো, শিল্পনীতিগুলো কি কি এগুলো সম্পর্কে জানবো। এর আগে একটু জেনে নিই, ব্যক্তিত্ব বিকাশে পোশাকের ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিত্ব যদি বিকাশ করতে হয়, তাহলে পোশাকের ভূমিকাও কি অনস্বীকার্য। ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রত্যেকের উচিত রুচিসম্মত পোশাক পরিচয় পরিধান করা। পোশাক যেহেতু ব্যক্তিত্ব বিকাশেও সাহায্য করে, তাহলে কি ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রত্যেকের উচিত কি করা? রুচিসম্মত পোশাক পরিচয় পরিধান করা। যেহেতু পোশাক পরিচয় দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প, তাই এই শিল্প প্রস্তুত, নির্বাচন ও পরিধানে শিল্প উপাদান ও শিল্পনীতি সুষ্ঠু প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাহলে পোশাক পরিচয় দৈনন্দিন জীবনে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা একটা শিল্প। এই শিল্প প্রস্তুত, নির্বাচন, পরিধান, তিনটা। এটা হচ্ছে শিল্প প্রস্তুত, নির্বাচন ও পরিধানে শিল্প উপাদান ও শিল্পনীতি সুষ্ঠু প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এরপর আসে পোশাকের শিল্প উপাদান। পোশাক তৈরি কারুশিল্পের অন্তর্গত একটি শিল্প। অন্যান্য শিল্পের নিয়ে এই শিল্প সৃষ্টির ক্ষেত্রেও বহু বছর আগে থেকেই কিছু উপাদান ব্যবহৃত হয়ে আসছে। পোশাক শিল্পে যেসব শিল্প উপাদানগুলো ব্যবহৃত হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি কি রয়েছে, আমরা তোমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছ মোবাইলে। শিল্প উপাদানগুলো কি? রং, রেখা, আকার, জমি, নকশা। কি কি রয়েছে? এই 5টা উপাদান রয়েছে: রং, রেখা, আকার, জমি এবং হচ্ছে নকশা। রং সম্পর্কে একটু জেনে নিই। আমাদের চারপাশে প্রতিটি বস্তুই নিজস্ব একটা রং রয়েছে। এই রঙের উৎস প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। পোশাক পরিচ্ছদে সুষ্ঠুভাবে রং ব্যবহার করার জন্য বর্ণচক্রের রং সম্পর্কে কিছুটা ধারণা থাকতে হবে। তাহলে রং সম্পর্কেও একটা ধারণা থাকতে হবে। যেহেতু পোশাক পরিচ্ছদে সুষ্ঠুভাবে রং ব্যবহার করার জন্য এই রং সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। রং মূলত 3 প্রকার। একটা হচ্ছে মৌলিক রং, গৌণ রং, আরটা হচ্ছে প্রান্তিক রং। মৌলিক রং কি? এগুলো, এই রংগুলো সম্পর্কে পরীক্ষায় বারবার আসছে। সে পরীক্ষায় রং মূলত কয় প্রকার? 3 প্রকার। এই সম্পর্কে এগুলো জানতে হবে। মৌলিক রং কি, গৌণ রং কি, প্রান্তিক রং কি। মৌলিক রং হচ্ছে লাল, হলুদ ও নীল, এই 3টি হচ্ছে মৌলিক রং। মৌলিক বা প্রাথমিক রংগুলো বিশুদ্ধ রং, এগুলো হচ্ছে বিশুদ্ধ রং।
কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং এদের সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে মৌলিক রঙের। জি বলো। এই মৌলিক রঙগুলোকে ভাঙা যায় না? ভাঙা, এগুলো হচ্ছে এটা হচ্ছে আলাদাই, এটার সংমিশ্রণে অন্য রং তৈরি করা যায়, ঠিক আছে? এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, অন্য রঙের সাথে মিশ্রণে তৈরি হয় না, এটা একাই লাল হলুদ নীল, এগুলো নির্দিষ্ট করে দেওয়া এগুলো ভাঙা যায় না? হ্যাঁ ভাঙা যায়, যদি রংটা সংমিশ্রণে তৈরি করা হয়, লাল হলুদ নীল, ঠিক আছে? এগুলো হচ্ছে নির্দিষ্ট, লাল হলুদ নীল এই তিনটি হচ্ছে মৌলিক রং, ঠিক আছে? এগুলোর সংমিশ্রণে তৈরি হয় না, এটা তো একদম একটাই লাল, লাল রং, একটা লাল রং, ঠিক আছে? লাল রং কে ভাঙলেও বা লাল রঙে হবে। হলুদ একটাই, নীল, লাল হলুদ নীল এই তিনটা রং মুখস্থ রাখতে হবে। যদি পরীক্ষা আসে মৌলিক রংগুলো কি কি, তাহলে লাল হলুদ নীল, এগুলো আবার সংমিশ্রণে তৈরি হয় না, এগুলোর সংমিশ্রণে অন্য রং সৃষ্টি হয়। এরপর আসো গৌণ রং। দুটি মৌলিক রঙের মিশ্রণে গৌণ রং তৈরি হয়, এদেরকে মিশ্র বা মাধ্যমিক বর্ণ বলা হয়। যেমন কি হলুদ নীল, হলুদের সাথে নীল রং যোগ করলে কি রং উৎপন্ন হয়? সবুজ রং। নীলের সাথে লাল রং যোগ করলে কি রং উৎপন্ন হয়? বেগুনি রং। এরপর লাল আর হলুদের সাথে যোগ করলে কি রং উৎপন্ন হয়? কমলা। এগুলো একটু মনে রাখতে হবে, বারবার পড়তে হবে, একটু মনে রাখতে হবে। প্রান্তিক রং, প্রান্তিক রংটা কি? মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। যেমন কি হলুদ সবুজ, হলুদ সবুজের সাথে যোগ প্রান্তিক রং মানে কি? এই যে মৌলিক রঙের কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং, অর্থাৎ মৌলিক রং কি কি আছে? আমরা তিনটা রং পেয়েছি, একটা হচ্ছে লাল হলুদ নীল, এই তিনটা রঙের মধ্যে যে কোনো একটা রঙের সাথে তুমি গৌণ রঙের গৌণ যে কোনো একটা রং দুইটা মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। যেমন হলুদ রং, হলুদ হচ্ছে মৌলিক রং, আর সবুজ হচ্ছে কি? গৌণ রং। এই দুইটা মিশিয়ে তৈরি করা হয় হলদে সবুজ রং। এরপর নীল আর সবুজের সাথে যোগ করলে নীলাভ সবুজ নীলাভ সবুজ রং উৎপন্ন হয়। আবার নীলের সাথে বেগুনি রং যোগ করলে নীলাভ বেগুনি রং উৎপন্ন হয়। লালের সাথে বেগুনি রং যোগ করলে কি হয়? লালচে বেগুনি। আবার লালের সাথে কমলা যোগ করলে লালচে কমলা, কমলার সাথে হলুদ রং যোগ করলে হলদে কমলা। অর্থাৎ প্রান্তিক রং হচ্ছে মৌলিক রঙের যে কোনো একটা রং নিয়ে এবং গৌণ রঙের যে কোনো একটা রং নিয়ে দুইটার সংমিশ্রণে প্রান্তিক রংটা তৈরি করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস মিস। মুশফিকা বুঝতেছো তো? ভেরি গুড। তাহলে এরপর আসি আমরা শিল্পনীতিগুলো, মোবাইল স্ক্রিনে তোমাদের দেখতে পাচ্ছ। শিল্পনীতিগুলো কি কি? ভারসাম্য, সমানুপাত, আর হচ্ছে ছন্দ, প্রাধান্য আর মিল। এগুলো একটু মনে রাখতে হবে। শিল্প উপাদানগুলো কি কি? রং, রেখা, আকার, জমিন, নকশা। এরপর ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য আর মিল, এগুলো হচ্ছে শিল্পনীতি। একটা হচ্ছে শিল্প উপাদান, একটা হচ্ছে শিল্পনীতি। এরপর রং, এতক্ষণ যেগুলো রং পড়েছি, রং সম্পর্কে পড়েছি না, এই রঙের ভূমিকা, পোশাকে রঙের ভূমিকা কি কি ভূমিকা পালন করে? রং হচ্ছে, রঙের ভূমিকা কি কি রয়েছে আমরা এখানে পাশে রঙের ছবিও দেখতে পাচ্ছি, বিভিন্ন রং, লাল সবুজ হলুদ দেখতে পাচ্ছি। রং কি? রঙের ভূমিকা, পোশাকে রঙের কি কি ভূমিকা রয়েছে? সুন্দর ব্যক্তিত্ব গঠনে রঙের প্রভাব বিস্তার করে। হালকা গাঢ় রং গায়ের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। গাঢ় রঙের পোশাক ব্যক্তিকে মোটা দেখায়। গাঢ় রঙের পোশাক কি করে? ব্যক্তিকে কি দেখায়? মোটা দেখায়। আবার হালকা রং এর পোশাক ব্যক্তিকে কি দেখায়? সিমসাম দেখায়। বুঝছো? রঙের বৈচিত্র্য পোশাকের সৌন্দর্য আনয়নে সহায়তা করে। তাহলে এই রং চারটা ভূমিকা পালন করে, ঠিক আছে? এরপর রেখা, পাশে আমরা রেখার ছবি দেখতে পাচ্ছি, পাচ্ছি তো? রেখা কি কি ভূমিকা পালন করে? একটা হচ্ছে রেখা বিভিন্ন রকমের হয়, লম্বা রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। রেখা বিভিন্ন রকম হতে পারে, লম্বা রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। লম্বা রেখার পোশাকে খাটো ব্যক্তিকে লম্বা দেখায়। আড়াআড়ি রেখার পোশাকে লম্বা ব্যক্তিকে কিছুটা কম লম্বা দেখায়। পোশাক দেখতেছ অনেকগুলো ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। তির্যক রেখার পোশাক খাটো ব্যক্তিকে
মধ্যম আকৃতি দেখায়। এক এক রেখা বিভিন্ন রকম রেখা বিভিন্ন রকম এক এক রেখা এক এক রকম দেখায় এক এক মানুষকে। তাহলে রঙের ভূমিকা আমরা এতক্ষণ জানলাম। রঙের ভূমিকা তাহলে কি কি কাজ কি কি ভূমিকা পালন করে? এটা হচ্ছে কি সুন্দর ব্যক্তিত্ব গঠনে রং প্রভাব বিস্তার করে। পরীক্ষা আসতে পারে পোশাকের রঙের কি কি ভূমিকা রয়েছে বর্ণনা করো, লিখো। তাহলে এগুলো এই 4টা ভূমিকা পালন করে। এরপর রেখাও 4টা ভূমিকা পালন করে। ঠিক আছে? আবার রেখা 2 ধরনের হতে প্রধানত যদি হয় রেখা মূলত কয় প্রকার, তখন দিতে হবে রেখা মূলত 2 প্রকার। একটা হচ্ছে খাড়া রেখা, একটা হচ্ছে বক্ররেখা। খাড়া রেখা এবং বক্ররেখা তোমাদের বইও আছে 153 পেজ। রেখা মূলত কয় প্রকার এরকম যদি আসে, মূলত যদি লেখা থাকে তাহলে রেখা প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে খাড়া রেখা, একটা হচ্ছে বক্ররেখা। আবার যদি এই রেখার গতিপথের উপর নির্ভর করে রেখাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। যদি বলা হয় রেখার গতিপথের উপর নির্ভর করে রেখাকে কয় ভাগে ভাগ করা হয়, তখন লিখবে যে 6 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে খাড়া রেখা, সমান্তরাল রেখা, কোনাকুনি রেখা, বক্ররেখা এবং তির্যক রেখা। আরটা আছে ভগ্ন রেখা। ঠিক আছে? এরপরে আসি আকৃতি। আকার বা আকৃতি। আকারের ভূমিকা, পোশাকে আকারের ভূমিকা বা আকৃতির ভূমিকা। এখানে আর কি কি ভূমিকা রয়েছে? বি আকৃতির জামার গলায় কম স্বাস্থ্যবান মুখকে ভরাট দেখায়। ঠিক আছে? বি আকৃতির যে চিনি, ঠিক না? ভি গলা, এই যে পাশে আমরা ছবি দেখতেছো তো তোমরা? এই যে পাশে একটা ছবি আছে। হ্যাঁ, এগুলো বিভিন্ন প্রকার গলা আর কি, বিভিন্ন প্রকার আকৃতির আকারের ভূমিকা। বি আকৃতির জামার গলায় কম স্বাস্থ্যবান মুখে ভরাট দেখায়। গোল আকৃতির গলা স্বাস্থ্যবান ব্যক্তিকে আরো স্বাস্থ্যবান দেখায়। গোল, যেগুলো গোল আকৃতি, এই যে গোল আকৃতি, এগুলো স্বাস্থ্যবান ব্যক্তিকে আরো স্বাস্থ্যবান দেখায়। বেন কলার গলার বেশ ড্রেসে যে কোনো ব্যক্তিকে মার্জিত দেখায়। এরপর গোলাকৃতির ড্রেস যে কোনো মেয়েকে অল্পতে মানায়। গোলাকৃতির ড্রেস, যেগুলো গোল আকৃতির ড্রেস, আমরা যেগুলো পরি গোলাকৃতির ড্রেস, যে কোনো মেয়েকে কি দেখায়? অল্পতে মানানসই হয়। তাহলে আকার আকৃতিও পোশাকেও কি করে? ব্যক্তিত্ব প্রকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের বই আসে 154 পেজ। আকৃতির প্রভাব দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পরিচ্ছদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যে পরিচ্ছদ ব্যক্তিত্ব দেহের সৌন্দর্যকে ছাপিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করে, সেই পরিচ্ছদ যত মূল্যবান হোক না কেন তা বর্জনীয় হবে। আর ব্যক্তিত্বের সঠিক বিকাশের জন্য প্রত্যেকের উচিত নিজেকে জানা, নিজেকে আগে চিনতে হবে, জানতে হবে, তারপর সেই অনুযায়ী নিজের ব্যক্তিত্ব প্রকাশ যাতে সুন্দর হয়, প্রকাশ করে, তাই সেই অনুযায়ী কাপড় নির্বাচন করা উচিত। তাহলে প্রত্যেকের নিজের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী পোশাক নির্বাচন করা উচিত। আমাকে কোন পোশাকে কি রকম দেখায় সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেহের বিভিন্ন পেশি ও অংশ বিশেষের গঠন ভঙ্গিকে প্রাধান্য দিতে গিয়ে লক্ষ্য করা দরকার যাতে পরিচ্ছদ বেশি আটসাঁট না হয়, অন্যথায় সৌন্দর্যে কি হবে? হানি ঘটে। পরিচ্ছদ নির্বাচন করার সময় দৈহিক উচ্চতা ও আকার আকৃতি বিষয়গুলো বিবেচনা করতে হবে। দৈহিক আকার, আমার কতটুকু উচ্চতা, কতটুকু আকার, সেগুলো আমাদের বিবেচনা করতে হবে। এক্ষেত্রে কম লম্বাযুক্ত স্থূলকার ব্যক্তিরা ছোট ছাপার কাপড় পরবেন। দেহের বিভিন্ন অংশের ত্রুটি সুপরিকল্পিত পোশাকের আকৃতির মাধ্যমে গোপন করে সুন্দর দিকগুলো প্রস্ফুটিত করে ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলা যায়। পোশাকে ইয়োগ, চিকন, টাক, কুচি, পকেট, চওড়া, কলার ইত্যাদি ব্যবহার করে দেহের গাঠনিক পরিমার্জনের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করা যায়। তাহলে এইগুলো আঁকাতে অনেক ভূমিকা পালন করে। এরপর আসো পোশাকে জমিনের প্রভাব। কি কি ভূমিকা রয়েছে আমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি। পোশাকে জমিন খসখসে হলে পরতে আরাম অনুভূত হয় না। পোশাকের জমিন খসখসে হলে পরতে আরাম অনুভূত হয় না।
জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয় তবে শ্রমই কি হয়, বৃথা হয়। জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয়, জমিনের কাজ যদি অনেক অতিরিক্ত পরিমাণ হয় তাহলে শ্রম কি বৃথা যায়, এই কাপড়টা মানানসই হয় না। পোশাকের জমিন যদি হালকা রং আর পাট যদি গাঢ় হয় তবে মানানসই হয়। পোশাকের জমিনের যদি হালকা রং, জমিন যেটা এই পাশে এখানে আমরা ছবি দেখতেছি, এই মাঝখানে এগুলোকে জমিন বলা হয়। এখানে যদি কাজ যদি হালকা হয় আর পাট, নিচের পাটটা যদি একটু গাঢ় হয়, কাজটা যদি একটু গাঢ় হয় তবে মানানসই হয়। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয়, ধরলে যদি একটু আরাম লাগে, সফট হয়, তাহলে কি তবে তা পরিধানেও কি হবে, আরাম হবে। আমরা যে কাপড় কিনতে যাই তখন আমরা কাপড়টা ধরে দেখি না, যাতে কি এটা বুঝতে পারি যে কাপড়টা কতটুকু আরামদায়ক হবে। ঠিক আছে, স্পর্শ করলে আমরা বুঝতে পারি যে আরামবোধ হয় কিনা। তাহলে আরামবোধ হবে, সেটা পরিধানেও কি আরামও লাগবে। জমিনে অনেক ভূমিকা পালন করে পোশাকের ক্ষেত্রে। এরপর আসো পোশাকের শিল্পনীতি। শিল্পনীতি কি, এর আগে আমরা আমরা দেখেছি শিল্পনীতি কয়টা, আমি একটু আগে চলে যাচ্ছি। হ্যাঁ, এই শিল্পনীতিগুলো হলো কি, ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য আর মিল। এই পাঁচটাগুলো হচ্ছে শিল্পনীতি। তাহলে পোশাকের শিল্পনীতিগুলো কি কি যদি আসে পরীক্ষায়, এগুলো লিখতে পারবে। ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য এবং মিল। এরপরে যাই, একটু সামনে যাই। এর আগে একটু পড়ে নিন নকশা। নকশাও ভূমিকা পালন করে। আমরা পাশে একটা নকশা দেখতেছি, তো এটা আমরা তো জানি এটাকে কি বলা হয়, নকশা। বিভিন্ন রকম নকশা করা হয় রঙের সাহায্যে। রঙের সাথে নকশা মানানসই হলে পোশাকের সৌন্দর্য বাড়ে। পোশাকের নকশা সাধারণত সব বয়সের ব্যক্তির জন্য আলাদা হতে হবে। বয়স্ক ব্যক্তিকে হালকা নকশার পোশাক পরতে হবে। কাপড়ের ধরন অনুযায়ী নকশা কি করতে হয়, প্রণয়ন করতে হবে। কাপড়ের কিরকম কাপড়ে ব্যবহার করতেছি, কোন নকশাটা কিরকম কাপড়ে ব্যবহার করতেছি সেটা খেয়াল রাখতে হবে। রং, রেখা, নকশা, আকার ও জমিন, এই পাঁচটি হলো শিল্প উপাদান। তাহলে শিল্প উপাদান কি কি, রং, রেখা, নকশা, আকার, জমিন, এই পাঁচটি হলো কি শিল্প উপাদান। এই উপাদানগুলোর সমন্বয়ে পোশাক হয়ে ওঠে সুন্দর, আকর্ষণীয় এবং মার্জিত। তাহলে এই উপাদানগুলোর সমন্বয়ে পোশাক কি হয়ে ওঠে, সুন্দর, আকর্ষণীয় এবং মার্জিত। ঠিক আছে, তাই পোশাকে আনয়নে, বৈচিত্র্য আনয়নে উপাদানগুলোর ভূমিকা অনস্বীকার্য। এই উপাদানগুলো অনস্বীকার্য। এই উপাদানগুলো পোশাকে অনেক ভূমিকা পালন করে। এরপরে যায় শিল্পনীতি। পোশাকের ভারসাম্য আমরা প্রদান করেছি। শিল্পনীতিকে পোশাকের ডিজাইন সৃষ্টির জন্য বিভিন্ন শিল্প উপাদানগুলো যথাযথভাবে ব্যবহার করতে শিল্পের মৌলিক নীতিমালার জ্ঞান আবশ্যক। তাহলে এগুলো যদি শিল্পে ভারসাম্যগুলো ব্যবহার করি, তাহলে শিল্পের মৌলিক নীতিগুলোর জ্ঞান সম্পর্কে জানা আবশ্যক। কাজে শিল্প উপাদানগুলো সুসংগঠিত উপায়ে ব্যবহার করার জন্য যে নীতিগুলো আমাদের দিক নির্দেশনা প্রদান করে তাকে কি বলা হয়, শিল্পনীতি। ঠিক আছে, তাহলে শিল্পনীতি কাকে বলে, শিল্পনীতি কাকে বলে, শিল্প উপাদানগুলো সুসংগঠিত উপায়ে ব্যবহার করার জন্য যে যে নীতিমালাগুলো নীতিমালাগুলো আমাদের দিক নির্দেশনা প্রদান করে তাকে শিল্পনীতি বলে। হ্যাঁ, শিল্পনীতিগুলো বলে। শিল্পনীতির প্রধান উপাদান হচ্ছে প্রথমে পোশাকের ভারসাম্য। ভারসাম্যটা কি, এখানে আমরা এখানে ছবি একটু খেয়াল করি। ভারসাম্য কি, এখানে দুই পাশে সোফা রাখার মাধ্যমে কি রাখা বিরাজ করছে সুন্দর একটা পোশাকের ক্ষেত্রেও এই শিল্পনীতি এটা হচ্ছে ভারসাম্য বিরাজ করছে। এখানে দুই পাশে সোফা রাখার মাধ্যমে ভারসাম্য বিরাজ করছে। এই পাশে একটা ছবি দেখতেছি না, এখানে দুই পাশে সোফা সেট আছে। ঠিক আছে, সবগুলো এক পাশে হলে ভারসাম্যটা কি হতো না, বিরাজ থাকতো না। ঠিক ঠিক না, পোশাকের ক্ষেত্রেও সেম। এরপর পাশে এই ছবিটা দেখি, এটা একটা ক্লাসরুমের ছবি। ছবিতে দেখা যাচ্ছে বেঞ্চগুলো সমান অনুপাতে রাখা আছে। পোশাকের ক্ষেত্রে এই নীতিটি প্রযোজ্য। যেমন জামার লম্বার সাথে মিল রেখে হাতের লম্বা দেওয়া। ঠিক আছে, জামা কতটুকু লম্বা আছে তার তার মিল রেখে হাতেরও কি লম্বাটা দেওয়া। এই যে পাশে ছবি দেখতেছি একটা ক্লাসরুমের ছবি। ঠিক আছে, এখানে বেঞ্চগুলো এক পাশে সবগুলো না,
দুই দিকে সমানভাবে রাখা হয়েছে ভারসাম্য বজায় রেখে। ঠিক আছে, তাহলে পোশাকের ক্ষেত্রেও একটা ভারসাম্য বজায় রাখা দরকার। তাহলে পোশাকে ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু। এরপরে যায় ছন্দ। ছন্দ সম্পর্কে জেনে নিই। ছন্দটা কি? রং, রেখা, বিন্দু, আকার, জমিন ইত্যাদি শিল্প উপাদানগুলো পুনঃ পুনঃ ব্যবহার করে ছন্দ সৃষ্টি করা যেতে পারে। এগুলো হচ্ছে শিল্প উপাদান। আমরা এর আগে পড়েছি রং, রেখা, বিন্দু, আকার, জমিন ইত্যাদি শিল্প উপাদানগুলো পুনঃ পুনঃ ব্যবহার করে ছন্দ সৃষ্টি করা যেতে পারে। পোশাকের ডিজাইনে ছন্দ রক্ষা করলে পোশাক একটি রেখা বা রং থেকে আরেকটি রেখা বা রঙের দিকে আকৃষ্ট হয়। পোশাকের 4টি পদ্ধতিতে ছন্দ আনা যায়। কিভাবে? পুনরাবৃত্তি, রেপিটেশন, আর বিকিরণ, রেডিয়েশন। এগুলোর মাধ্যমে কি করা যায়? ছন্দ আনা যায়। ক্রমবিন্যাস, নিরবিচ্ছিন্নতা, কানেক্টিভিটি, কন্টিনিউটি, এটা এগুলোর মাধ্যমে ছন্দ আনা যায়। ঠিক আছে, তাহলে ছন্দ পাশে আমরা ছবি দেখতেছি তো। এই যে একটা মেয়ে বসে আছে, এই কাপড় অনেক সুন্দর, গোল একটা জামা। এই বসে থাকার মাধ্যমে যেমন ছন্দ আছে, তেমনি পোশাক তৈরিতেও ছন্দ থাকে। ঠিক আছে, মানে পোশাকে সৌন্দর্য আনয়নে ছন্দ অপরিসীম। ঠিক আছে, তাহলে পোশাকের ছন্দ কিভাবে আনা যায়? পোশাকের 4টি পদ্ধতিতে ছন্দ আনা যায়। কি? প্রথমে পুনরাবৃত্তি, এটা কি? রং, রেখা বা আনুষঙ্গিক উপকরণ বারবার ব্যবহার করে, কিংবা সেলাই, বোতাম, সূচিকর্ম, লেস ইত্যাদি সমান্তরাল লাইন সৃষ্টি করে ছন্দ আনা যায়। দেখা গেছে 3 বা ততোধিকবার রেখা বা আকার ব্যবহার করলে তা একটি নকশা পরিণত হয়। তাহলে পুনরাবৃত্তির মাধ্যমেও কি করা যায়? ছন্দ আনা যায়। এরপরে যাই আমরা বিকিরণটা কি? একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে রেখা ব্যবহার করে ছন্দ সৃষ্টি করা যায়। একটি কেন্দ্র থেকে বিভিন্ন দিকে রেখার বরাবর কি করা যায়? ব্যবহার করে ছন্দ সৃষ্টি করা যায়। পোশাকের গলার রেখা, স্কার্ট, হাতায় ডাট, টাক্স, পুঁতি, সিকুয়েন্স, সূচিকর্ম ইত্যাদির মাধ্যমে এই ধরনের ছন্দ আনা যায়। এরপরে যাই ক্রমবিন্যাস। ক্রমবিন্যাসটা কি? রঙের সেট, রেখা বা আকৃতির ক্রম পরিবর্তন করে ছন্দ সৃষ্টি করা যায়। রং বা রেখার এই পরিবর্তন প্রস্থ বরাবর না করে দৈর্ঘ্য বরাবর করলে চোখ বেশি কি হয়? আন্দোলিত হয়। অর্থাৎ রং বা রেখার এই পরিবর্তনটা কি করা যায়? প্রস্থ বরাবর না করে দৈর্ঘ্য বরাবর, আড়াআড়িভাবে মানে প্রস্থভাবে না করে দৈর্ঘ্য বরাবর করলে চোখ বেশি আন্দোলিত হয়, বেশি চোখে পড়ে। নিরবিচ্ছিন্নতা, কন্টিনিউটি, পোশাকে সরল, ঢেউ খেলানো, জিগজ্যাগ ইত্যাদি চলমান রেখা ব্যবহার করে ছন্দ আনা যায়। তাহলে পোশাকে সরল, ঢেউ খেলানো, জিগজ্যাগ ইত্যাদি চলমান রেখা ব্যবহার করে ছন্দ আনা যায়। এক্ষেত্রে ধারাবাহিকতা ভাঙার জন্য আড়াআড়ি বা কোনাকুনি রেখা ব্যবহার করা যেতে পারে। ধারাবাহিকতা ভাঙার জন্য কি করা যায়? আড়াআড়ি বা কোনাকুনি রেখা ব্যবহার করা যেতে পারে। যেমন কুচি দেওয়া লম্বালম্বি রেখার পাশে পোশাকে আড়াআড়ি রেখার পকেট ব্যবহার। এটা কি? কুচি দেওয়া লম্বালম্বি রেখার পোশাকে কি করা যায়? আড়াআড়ি ভাবে রেখার পকেটে ব্যবহার। এরপর আসো প্রাধান্য। আমরা এখানে তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতেছ ছবিটা, একটা কি ছবি দেখতেছ? ডাইনিং টেবিল। ঠিক আছে, ডাইনিং টেবিল রুমের ছবি দেখতেছি আমরা। সুন্দর না? ছবিটিতে দেখো একটা ডাইনিং রুমের দেওয়ালে কিছু আর্ট করা ছবি, যা কিনা একটি দেওয়ালে প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, পোশাক পরিধানের ক্ষেত্রেও কি শিল্পনীতিটিও গুরুত্বপূর্ণ। এই ছবিটাতে যেমন কি কিছু আর্ট করা হয়েছে, এই যে পাশে আমরা দেওয়ালের ছবি দেখতেছি, সুন্দর না? দেওয়ালটা অনেক কিছু আর্ট করা ছবি, যা কিনা এই দেওয়ালে প্রাধান্য পাচ্ছে। পোশাকেও এরকম আর্ট করলে অনেকটাই প্রাধান্য পাবে।
প্রাধান্যটা কি একটু বইও আছে তোমাদের। পোশাকে যে অংশে দৃষ্টি আকর্ষিত হয় তাই হচ্ছে প্রাধান্যের কেন্দ্রবিন্দু। তাহলে পোশাকে যে অংশটা দৃষ্টি আকৃষ্ট হয় তাই হচ্ছে প্রাধান্যের কেন্দ্রবিন্দু। পোশাকে প্রাধান্য সৃষ্টির জন্য গাঢ় বা বিপরীত রঙের বেল্ট, বোতাম, লেস ইত্যাদি বাছাই করা যেতে পারে। তাহলে পোশাকে যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয় তাই হচ্ছে কি প্রাধান্যের কেন্দ্রবিন্দু। পোশাকে প্রাধান্য সৃষ্টির জন্য গাঢ় বা বিপরীত রঙের বেল্ট, বোতাম, লেস ইত্যাদি বাছাই করা যেতে পারে। এরপর এটা হচ্ছে প্রাধান্য, পোশাকের প্রাধান্য। এরপরে যাই মিল। এই যে পাশে একটা ছবি দেখতেছি না, সুন্দর না? একটা ছবি দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে মিল। এখানে দেখা যাচ্ছে পোশাকের সাথে মিল রেখে গহনা, আর কি আছে, গহনা, এই যে গহনা, কসমেটিক্স ব্যবহার করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে পোশাকের সাথে মিল রেখে গহনা, কসমেটিক্স ব্যবহার করা হয়েছে পোশাক তৈরিতে। তেমনি এই শিল্পনীতিটি প্রযোজ্য। পোশাক তৈরিতেও শিল্পনীতিটি অনেক প্রযোজ্য। যেমন কি পোশাকের রং মিল রেখে লেস, ব্লক, ডিজাইন ইত্যাদি ব্যবহার করা জরুরি। আমরা কাপড়ে লেস লাগাই না, ব্লক করি, ডিজাইন করি, এগুলো পোশাকের রঙের সাথে মিল রেখে করা হয়। ঠিক আছে, মিল রেখে করলে সেই পোশাকটা কি মানানসই হয়ে ওঠে। ঠিক আছে, এইভাবে পোশাকের ক্ষেত্রে এই শিল্পনীতিটি ব্যবহার করতে হবে। ভারসাম্য, প্রাধান্য, ছন্দ, সমানুপাত, মিল, এই নীতিগুলো পোশাকের ডিজাইন তৈরিতে বৈচিত্র্য আনে। কেমন? তাহলে একটি পোশাকের বিভিন্ন অংশ ও বস্তুর সাথে সম্পর্ক হচ্ছে কি মিল। রং, রেখা, আকার, জমিন ইত্যাদি উপাদানগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে পোশাকে মিল বজায় রাখা যায়। মিল বজায় রাখার জন্য একই রকম আকৃতি বা রেখা ব্যবহার করা যায়। রং বজায় রাখার জন্য কি করা যায়? একই রকম আকৃতি বা রেখা ব্যবহার করা যায়। যেমন কি বর্গাকার বা স্কোয়ার গলার সাথে বর্গাকৃতি পকেট সংযোজন করা যেতে পারে। সালোয়ার কামিজ ও ওড়নার রঙের সাথে মিল থাকতে হবে। সালোয়ার কামিজ ও ওড়নার সাথে কি করতে হবে? মিল রাখতে হবে। ব্যক্তির ব্যক্তিত্ব ও উপলক্ষের সাথে সঙ্গতি রেখে ডিজাইন নির্বাচন করতে হবে। ঠিক আছে, প্রথমে সালোয়ার কামিজ ওড়না আমরা তিনটা মিলাই পড়ি না, মিলিয়ে পড়তে হবে, যাতে কি পোশাকটা ব্যক্তিত্ব বিকাশ করে। ব্যক্তির ব্যক্তিত্ব উপলক্ষের সাথে সঙ্গতি রেখে ডিজাইন নির্বাচন করতে হবে। পোশাকের জমিনের সাথে আনুষঙ্গিক উপকরণের মিল থাকতে হবে। পোশাকের জমিনের সাথে আনুষঙ্গিক উপকরণের মিল থাকতে হবে। তবে অতিরিক্ত মিল আবার অনেক সময় একঘেয়ে ভাব আনয়ন করে। কাজে যুক্তিসঙ্গতভাবে বৈচিত্র্য করতে হবে। ঠিক আছে, এরপরে যাচ্ছি। এতক্ষণ আমরা যেগুলো পড়েছি শিল্প নীতি উপাদান আর হচ্ছে শিল্পনীতি। ঠিক আছে, তাহলে শিল্প উপাদান কয়টি বলতো? 5টি। শিল্প উপাদান কয়টি? 5টি। রং কি? রং হচ্ছে একটা শিল্প উপাদান। কেমন? বক্র, তীর্য, কারারি এগুলো কিসের নাম? রেখার নাম। বক্র রেখা, তীর্য, কারারি এগুলো কিসের নাম? রেখার নাম। ভারসাম্য কি? শিল্পনীতি। ছোট বড় এর মধ্যে সমতা বিধান। ভারসাম্য কি? ছোট বড় এর মধ্যে কি করা? সমতা বিধান করা। এরপরে খাবার করে ফলের ছবি আঁকাটা কোন শিল্পনীতি? এটা হচ্ছে প্রাধান্য। শিল্পনীতির কোনটা অংশ? প্রাধান্য। শাড়ির সাথে ব্লাউজের রং এর মিল, এটা কি? শিল্পনীতি। এটাও একটা শিল্পনীতি। আকার কি? আকার হচ্ছে একটা শিল্প উপাদান। পোশাক কতটা মসৃণ তা কিভাবে বোঝা যাবে? পোশাকে জমিন স্পর্শ করে। আমরা পোশাক কেনার সময় কি করি? দেখি না কাপড়টা কিরকম আরামদায়ক হবে, ধরে দেখি না? এটা স্পর্শ করে ধরে দেখি যাতে পোশাকটা কিরকম আরাম হয়।
শিল্পনীতি আর শিল্প প্রদান কি এই দুটি কি একই বিষয়? না, একই বিষয় না, দুইটা দুই রকম। ঠিক আছে? কি সাদিয়া মোবাইলে করতেছে যে? সাদিয়া মিউট করে রাখো। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? একটু প্রথম দিকে চলে যাই। তাহলে আমরা আজকে কি কি পড়েছি? শিল্প উপাদানগুলো কি কি, এরপর পড়েছি শিল্পনীতি। শিল্প উপাদান কি কি পড়েছি? রং, রেখা, আকার, জমিন, নকশা। রং, রেখা, আকার, জমিন, নকশা। আর ভারসাম্য করেছি, শিল্পনীতিগুলো হচ্ছে ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য আর মিল। ঠিক আছে? এরপর পড়লাম রঙের ভূমিকা। রং কি কি ভূমিকা পালন করে? চারটা ভূমিকা পালন করে। একটা হচ্ছে কি, সুন্দর ব্যক্তিত্ব গঠনে রঙের প্রভাব বিস্তার করে। হালকা গাঢ় রং গায়ে উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। গাঢ় রঙের পোশাক ব্যক্তিকে মোটা দেখায়, আবার হালকা রঙের পোশাক ব্যক্তিকে সিমসাম দেখায়। রঙের বৈচিত্র্য পোশাকের সৌন্দর্য আনয়নে সহায়তা করে। এগুলো হচ্ছে রঙের ভূমিকা, পোশাকের রঙের ভূমিকা। এরপর হচ্ছে রেখার ভূমিকা। রেখা বিভিন্ন রকমের হয়। লম্বা রেখা, যদি পরীক্ষা আসে রেখা মূলত কয় ধরনের, তখন লিখতে হবে দুই ধরনের, বক্ররেখা এবং খাড়া রেখা। গতিপথের উপর নির্ভর করে রেখায় কয় ভাগে ভাগ করা হয়, তখন লিখতে হবে 6 ভাগে ভাগ করা হয়। তাহলে রেখা বিভিন্ন রকমের হয়। লম্বা রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। লম্বা রেখার পোশাকে খাটো ব্যক্তিকে লম্বা দেখায়, আর আড়ি রেখার পোশাকে লম্বা ব্যক্তিকে কিছুটা কম লম্বা দেখায়। তির্যক রেখার পোশাক খাটো ব্যক্তিকে মধ্যম আকৃতি দেখায়। এরপর আমরা আকারের ভূমিকা সম্পর্কে পড়েছি। বি আকৃতির জামার গলায় কম স্বাস্থ্যবান মুখকে ভরাট দেখায়। গোলাকৃতির গলা স্বাস্থ্যবান ব্যক্তিকে আরো স্বাস্থ্যবান দেখায়। বেন কলার এর গলার বেশে ড্রেসে যে কোনো ব্যক্তিকে মার্জিত লাগে। গোলাকৃতির ড্রেস যে কোনো মেয়েকে কি করে, অল্পতে মানায়। জমিনের ভূমিকা কি কি পড়েছে? পোশাকে জমিন খসখসে হলে পরতে আরাম অনুভূত হয় না। জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয়, তবে শ্রম কি হয়? শ্রমে বৃথা হয়। পোশাকে জমিন যদি হালকা রং বা পার যদি গাঢ় হয়, তবে মানানসই হয়। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয়, তবে তা পরিধানও আরাম লাগবে। ঠিক আছে? এরপর নকশার ভূমিকা সম্পর্কে পড়েছি। ঠিক আছে? রঙের সাথে নকশা মানানসই হলে পোশাকের সৌন্দর্য বাড়ে। তারপর পোশাকের নকশা সাধারণত সব বয়সের ব্যক্তির জন্য আলাদা হতে হবে। বয়স্ক ব্যক্তিকে হালকা নকশার পোশাক পরতে হবে। কাপড়ের ধরন অনুযায়ী নকশা প্রণয়ন করতে হবে। রং, রেখা, নকশা, আকার ও জমিন, এই পাঁচটি হলো কি শিল্প উপাদান। এই উপাদানগুলোর সমন্বয়ে পোশাক হয়ে ওঠে সুন্দর, আকর্ষণীয় এবং মার্জিত। তাই পোশাকে বৈচিত্র্য আনয়নে এই শিল্প উপাদানগুলোর ভূমিকা অনস্বীকার্য। ঠিক আছে? এরপর শিল্পনীতি সম্পর্কে পড়েছি। ভারসাম্য, সমানুপাত সম্পর্কে জেনেছি। এরপর ছন্দ, প্রাধান্য সম্পর্কে জেনেছি। এরপর মিল সম্পর্কে, ঠিক মিল রেখে পোশাকের সাথে মিল রেখে গহনা, কসমেটিক সেগুলো ব্যবহার করা হয়েছে, যা আমরা কাপড়ের সাথে, কাপড়ের রঙের সাথে মিল রেখে লেস, ব্লক, বাটিক এগুলো ইত্যাদি ব্যবহার করা জরুরি। এভাবে পোশাকের ক্ষেত্রে এই নীতিগুলো, শিল্পনীতিগুলো ব্যবহার করতে হবে। ভারসাম্য, প্রাধান্য, ছন্দ, সমানুপাত, মিল, এই নীতিগুলো পোশাকের ডিজাইন তৈরিতে বৈচিত্র্য আনে। ঠিক আছে?
তাহলে আজকে আমরা এই অধ্যায়টা শেষ করলাম, পঞ্চদশ অধ্যায়। কেমন? এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে মুশফিকা? তাহলে আজকেও তোমাদের তো পরীক্ষা আছে, ঠিক না? গতকাল অধ্যায় 13 পড়িয়েছি আর আজকে পঞ্চদশ অধ্যায়টা পড়ালাম। এই দুইটা চ্যাপ্টারে কোনো তোমাদের সমস্যা আছে আর নাই না? ঠিক আছে, পরীক্ষায় ভালো করে প্রস্তুতি নিবে, পড়তে থাকো তোমরা। পরীক্ষা আজকে দুইটা চ্যাপ্টারে ভালো করে প্রস্তুতি নিবে, পরীক্ষা দিবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ম্যামের জন্য দোয়া করবে, যেহেতু আজকে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবে, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম